আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছো। আমরাও ইনশাল্লাহ ভালো আছি। আজকে দীর্ঘদিন থেকে আমরা শ্রেণী পাঠদান থেকে বিরত, তাই সরকারের নির্দেশনা মোতাবেক অনলাইন ক্লাস দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। এখন রসায়ন বিষয়ে দ্বিতীয় অধ্যায়ে একটা পাঠ আমরা দিব। এই অধ্যায়ে নবম শ্রেণী এবং দশম শ্রেণী বিজ্ঞান বিভাগের ছাত্রীদের জন্য প্রযোজ্য। নবম শ্রেণী এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা উভয় এই পাঠটি গ্রহণ করবে। উভয় শ্রেণীতে এই অধ্যায়টি সিলেবাসভুক্ত। এই জন্য আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে আমরা কুমিল্লা বোর্ড 2019 সালে এরকম একটা প্রশ্ন এসেছে। এই প্রশ্নটি এসেছিল। এই প্রশ্ন সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে বিষয়টা দেখবে এবং বোঝার চেষ্টা করবে। কোথাও যদি বোঝার অসুবিধা হয় তাহলে বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করার চেষ্টা করবে। নবম এবং দশম শ্রেণী উভয় ক্লাসের শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটি প্রযোজ্য। আজকে এখানে একটা উদ্দীপকের একটা চিত্র দেওয়া আছে। একটি তাপীয় বক্ররেখা সম্বন্ধিত। এখানে একটি কঠিন পদার্থ উদ্দীপকে বলা হচ্ছে, একটি কঠিন পদার্থ জেডে তাপীয় বক্ররেখা চিত্র দেখানো হবে। একটি কঠিন পদার্থ জেডে তাপীয় বক্ররেখা চিত্র দেখানো হলো। ক জ্ঞানমূলক, খ অনুধাবনমূলক। এই দুটি প্রশ্ন আমরা ইতিপূর্বে ক্লাসে পড়িয়েছি। ক এবং খ প্রশ্নগুলো আমাদের পাঠ্য বইতে এবং যে সহায়ক বইগুলো আছে ওই বইতে আমরা এগুলো নির্দেশনা দিয়েছি এবং কোন প্রশ্নগুলো করতে হবে ওগুলো বলা হয়েছে তো ক্লাস চলাকালীন সময়ে। এখন আমরা গ এবং ঘ এই দুটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। গ প্রশ্ন বলা হয়েছে, চিত্রে বি থেকে সি এবং বি থেকে ই এই রেখা দুটি আনুভূমিক সরল রেখা কেন? এই রেখা দুটি আনুভূমিক সরল রেখা কেন? এই প্রশ্নের উত্তর এখন আমরা বলার চেষ্টা করছি। আমি বলার চেষ্টা করছি, তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবে। চিত্রে বি থেকে সি এবং বি থেকে ই দুটি আনুভূমিক সরল রেখা। কারণ এই দুটি বি থেকে সি এবং ডি থেকে ই এই সরল রেখা দুটি তাপমাত্রা বৃদ্ধি ঘটে না। এটি বি থেকে সি এবং ডি থেকে ই এই সরল রেখা দুটি একই তাপমাত্রায় অবস্থিত। না সরি, বি থেকে সি একই তাপমাত্রা এবং ডি থেকে ই আরেক তাপমাত্রায় অবস্থিত। এখন এই দুটি রেখা আনুভূমিক সরল রেখা কেন আমরা বলছি, নিচে ব্যাখ্যা আমরা বলছি। আমরা জানি কোন কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলে সেই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। কোন কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলে সেই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। এখন যে কঠিন পদার্থটি এ থেকে বি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেয়ে বিতে পৌঁছল এবং বি থেকে সি এই অবস্থানে এর পরবর্তীতে যে তাপমাত্রা দেওয়া হয় এখানে তাপমাত্রার কোনরূপ বৃদ্ধি ঘটে না,
অর্থাৎ তাপমাত্রা একই অবস্থান থাকে, একই সরলরেখা বরাবর থাকে। অর্থাৎ এই অবস্থানে এই কঠিন পদার্থটি অণুসমূহ যতক্ষণ পর্যন্ত কঠিন পদার্থটি গলতে থাকে এবং যতক্ষণ পর্যন্ত এই পদার্থটির অণুসমূহ পরস্পর থেকে বিচ্ছিন্ন না হয় ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা একই সরলরেখায় থাকে। যখন অণুসমূহ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন তাপমাত্রা বৃদ্ধি ঘটে। যেমন বি থেকে সি থেকে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ডি থেকে ই পর্যন্ত আসছে। এই সরলরেখা তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ডি থেকে ই সরলরেখা তরল পদার্থটি যে কঠিন পদার্থ গমনাঙ্ক হয়েছে ওই পদার্থটি এই তাপমাত্রায় আছে। তাহলে এটা হলো ওই তরল পদার্থটির স্ফুটনাঙ্ক। এখন স্ফুটনাঙ্ক কাকে বলে? স্ফুটনাঙ্ক হলো যে তাপমাত্রা কোনো তরল পদার্থ বুদবুদ সহকারে ফুটতে থাকে তাকে স্ফুটনাঙ্ক বলে। এই সরলরেখায় তরল পদার্থটির তাপমাত্রার কোনরূপ পরিবর্তন ঘটে না যতক্ষণ পর্যন্ত এই তরল পদার্থের অণুসমূহ পরস্পর থেকে বিচ্ছিন্ন না হয় ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি ঘটে না, একই সরলরেখায় তাপমাত্রা আছে। আর এরপরে যখন পদার্থটির অণুসমূহ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এলোমেলো বিক্ষিপ্তভাবে থাকে, তখন এর তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে থাকে। তখন তাপমাত্রা উপরের দিকে এখানে এই পর্যন্ত গিয়েছে। তাহলে এই পর্যায়ে তাপমাত্রা সুপ্ত অবস্থা থাকে। এই পর্যায়ে তাপমাত্রা বি থেকে সি এবং ডি থেকে ই এই দুই পর্যায়ে তাপমাত্রা সুপ্ত অবস্থা থাকে। তাহলে যেহেতু এই দুই পর্যায়ে তাপমাত্রা কোনরূপ পরিবর্তন ঘটল না, সেই জন্য আমরা বলতে পারি বি থেকে সি এবং ডি থেকে ই আনুভূমিক সরলরেখা দুটি আনুভূমিক সরলরেখা। বি থেকে সি এবং ডি থেকে ই এই সরলরেখা দুটি আনুভূমিক সরলরেখা। এই পর্যন্ত গ প্রশ্নটির উত্তর লিখলে আমাদের মোটামুটি হবে। এরপরে আমরা ঘ প্রশ্নটির উত্তর বলার জন্য চেষ্টা করব। গ প্রশ্ন হলো যে কঠিন পদার্থ জেড এর পরিবর্তে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হলে তাপমাত্রা কি হবে? পরিস্থিতি তাপীয় ব্যবস্থা বিশ্লেষণ করার জন্য বলছে। যদি কঠিন পদার্থ জেড এর পরিবর্তে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় তখন তাপমাত্রা অবস্থা বিশ্লেষণ করার জন্য ঘটে বলছে। ঘ হলো কঠিন পদার্থ যে এর পরিবর্তে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হলে তাপীয় অবস্থা বিশ্লেষণ করতে ব্যবহার করা হলে তাপীয় অবস্থা বিশ্লেষণ করো। এই প্রশ্নটি
আমরা একটু আগে বলছি কুমিল্লা বোর্ড 2019 সালে একটি প্রশ্ন আছে, তোমরা সহায়ক বইতে আছে এটা দেখবে। যাও এখন ঘতে বলছিল যদি জেডের পরিবর্তে কঠিন কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় তাহলে তাপমাত্রার কী অবস্থা হবে সেটা বিশ্লেষণ করার জন্য এই ক্ষেত্রে আমরা এই ডায়াগ্রামটি আমাদের এই পর্যন্ত থাকবে। এটা আমরা বাদ দিয়ে দিব, এটা বাদ দিয়ে দিব, এটা বাদ দিয়ে দিব। আমরা জানি কোনো পদার্থ তিনটি অবস্থা থাকে, একটি হলো কঠিন, আরেকটি হলো তরল, আরেকটি হলো বায়বীয় বা গ্যাসীয় অবস্থা। এখানে যে কঠিন পদার্থ, এখন প্রশ্ন বলা হয়েছে যেটির পরিবর্তে যদি কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় তাহলে তার তাপীয় অবস্থা কী? কার্বন ডাইঅক্সাইডও কঠিন। কার্বন ডাইঅক্সাইড এটি একটি উদ্বায়ী পদার্থ। উদ্বায়ী পদার্থ বলতে আমরা বুঝি যে সকল পদার্থ কঠিন অবস্থা থেকে সরাসরি বায়বীয় অবস্থায় রূপান্তরিত হয় তাদেরকে উদ্বায়ী পদার্থ বলে। উদ্বায়ী পদার্থ এখানে কার্বন ডাইঅক্সাইড এছাড়া ফ্রেয়ন আছে, ন্যাপথেলিন আছে, তারপরে আয়োডিন আছে, এই জাতীয় আমরা ব্যবহার করতে পারি। কার্বন এখানে ফ্রেয়ন আমরা রেফ্রিজারেটর অথবা ফ্রিজে ব্যবহার করা হয়। তারপরে ন্যাপথলিন আমরা চিনি, কর্পূর, এবং এগুলো আমরা দেখি বাড়িতে যদি আমরা কাপড়ে রাখি সেগুলি তরল না হয়ে কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়। তো এখানে এরূপ একটি উদ্বায়ী পদার্থ কার্বন ডাইঅক্সাইড। কঠিন কার্বন ডাইঅক্সাইড একটি উদ্বায়ী পদার্থ। এই অবস্থা তাপমাত্রা সরাসরি কঠিন থেকে গ্যাসীয় অর্থাৎ বায়বীয় অবস্থার রূপান্তর হয়। এখানে সেরূপ বলা হয়েছে, আমরা এই প্রশ্নটি আমরা বলছি, আমরা আমাদের সহায়ক বইগুলি তো আছে, তোমরা এগুলি সহায়ক বইগুলি তো আছে। এই বি থেকে সি পর্যন্ত এটা আমরা একটু আগে বলছি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে কঠিন। এই যে কঠিন পদার্থ কার্বন ডাইঅক্সাইড এখানে তরলে হয়, এটা তরল না হয়ে সরাসরি এটা ডি পর্যন্ত অর্থাৎ গ্যাসীয় অবস্থা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে যায়। এই অবস্থা এই কঠিন কার্বন ডাইঅক্সাইড কঠিন থেকে সরাসরি বা তরল অবস্থা পরিণত না হয়ে গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়। এবং তাই যে কঠিন পদার্থ যেটির পরিবর্তে কার্বন ডাইঅক্সাইডের তাপীয় অবস্থা আমরা এখানে বিশ্লেষণ করতে পারি। এটি কঠিন থেকে সরাসরি তরলে পরিবর্তন না হয়ে পরিণত না হয়ে গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়। তাই এই কঠিন কার্বন ডাইঅক্সাইড একটি উদ্বায়ী পদার্থ এবং এর তাপীয় অবস্থান আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে দেখালাম। তো এই ডায়াগ্রামের মধ্যে আমরা তাপীয় অবস্থা দেখালাম। এখানে কার্বন ডাইঅক্সাইড, এখানে কার্বন ডাইঅক্সাইড আমরা লিখে দিতে পারি CO। কঠিন কার্বন ডাইঅক্সাইড এটা ধাতুতে, এটা ধাতুতে প্রথমে, এরপরে এই অবস্থা আসি সেটা গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় CO2, এখানে আসি গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়। তাহলে এভাবে আমরা জেডের পরিবর্তে কার্বন ডাইঅক্সাইডের তাপীয় অবস্থা দেখাতে পারি। এই পর্যন্ত আমরা ডায়াগ্রামের মাধ্যমে লিখে বর্ণনাটা লিখলে আমাদের এই ঘ প্রশ্নের উত্তর সমাধান করা যায়। তা আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস হলো। তোমরা এই অবস্থাটা আমি যেভাবে বলছি এভাবে অনুধাবন করে ভাবে লিখবে। এর চেয়ে প্রয়োজন ক্ষেত্রে আমাদের বইতে সহায়ক বইগুলিতে প্রশ্নটা আছে, ওখানে তোমরা দেখবে। যদি কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে স্যারের সাথে যোগাযোগ করবে, আমরা যেই সমস্যা থাকে ওই সমস্যাটা সমাধান করব। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস সমাপ্ত ঘোষণা করা হলো। আল্লাহ হাফিজ।